নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। বাধ্য হয়েই নাকি ভ্রমণকারী হয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তবে বাধ্য হয়ে সারা পৃথিবীর অনেকটাই ভ্রমণ করে নিয়েছেন। সেই সুবিশাল ভ্রমণ কাহিনী তিনি লিপিবদ্ধ করেছেন পায়ের তলায় সর্ষে বইতে। কথা দিয়েছিলাম প্রত্যেক দিন একটা করে গল্প শোনাবো। আজকে এনেছি 17 নম্বর ভ্রমণ কাহিনী। এই ভ্রমণ কাহিনীর নাম পায়ের তলায় সর্ষে। পায়ের তলায় সর্ষে। আমি বাধ্য হয়েই ভ্রমণকারী। আমার ভ্রমণের শখ নেই। এখনো পর্যন্ত ভ্রমণ আমার জীবনযাপনেরই একটা অঙ্গ। কিছুদিন এক জায়গায় থিতু হয়ে থাকলেই আমার মন উচাটন হয়। মাথার মধ্যে একটা ক্যাড়া নাড়াচাড়া করে। প্রতিদিন একই মানুষজনের সঙ্গ খুব ঘনিষ্ঠ হলেও আর উত্তাপ দেয় না। একই রকম সব মুখ খুব প্রিয় হলেও দেখতে দেখতে চোখ খড়খড়ে হয়ে যায়। তখন ইচ্ছে করে কিছুদিনের জন্য অন্য নদীতে ডুব দিয়ে আসি, অন্য হাওয়ায় আচমন করি। ছোটবেলায় আমার দিদিমা বলতেন, এই ছেলেটা আর একেবারে পায়ের তলায় সর্ষে, এক দণ্ড ঘরে মন টেকে না। এমন কিছু আহামরি গুণপনা নয়, অনেক ছেলেরই এমন হয়, বিশেষত আমাদের মতো যাদের অল্প বয়স থেকেই পড়াশোনায় মন নেই। যে বয়সটায় সারা গায়ে ইস্কুল ইস্কুল গন্ধ থাকে, সেই বয়সে আমি মাঝে মাঝে বাড়ি থেকে পালাতুম। আমার স্কুল পালানোর উপায় ছিল না, কারণ বাবা ছিলেন স্কুল শিক্ষক আর সেই স্কুলের ছাত্র আমি। এমনকি খুচরো দুষ্টুমি কিংবা আমার তুলনায় দুর্বল কোনো ছাত্রের সঙ্গে মারামারি করার সুখও আমি পাইনি, কারণ একটু কিছু শুরু করলেই সবাই বলতো, তোর বাবাকে বলে দেব। সেই দুঃখে ছুটি ছাটার দিনে বাড়ির লোকজনদের খানিকটা দুশ্চিন্তায় ফেলার জন্য আমি পালিয়ে যেতুম দূরে কোথাও। অবশ্য বেশিক্ষণের জন্য নয়, 2-3 ঘন্টা মাত্র। তারপর আবার নিজেই নিজেকে খুঁজে পেয়ে বাড়ি ফিরিয়ে আনতুম। বাল্যকালে আমাদের পরিবারে সারা বছরে 2-3 বার বাধ্যতামূলক ভ্রমণ ছিল। আমার বাবা কাজ করতেন কলকাতার স্কুলে, আর আমাদের দেশের বাড়ি ছিল ফরিদপুরের এক গণ্ড গ্রামে। বছরে 2 বার অন্তত আমরা এই 2 জায়গাতে যাতায়াত করতুম। দূরত্বের হিসেবে হয়তো মাত্র 100-150 মাইল, তবু সে কি লম্বা যাত্রা। প্রথমে নৌকোয় কয়েক ঘন্টা, তারপর স্টিমারে 1 রাত, তারপর ট্রেনে 1 বেলা। নদী খালবিলের দেশ থেকে শান বাঁধানো কলকাতায় এসে মনে হতো অন্য গৃহে চলে এসেছি। নদীর চড়ায় দেখেছি পোড়া কাঠের মতো রোদ পোহানো কুমির। স্টিমারটা কাছে এলেই তারা ঝুপঝুপ করে নেমে পড়তো জলে। রাশি রাশি সাদা বককে দেখেছি স্বর্গের দিকে উড়ে যেতে। রাত্রিবেলা স্টিমারের ডেকে দাঁড়িয়ে নদীতে ও আকাশে 2খানি চাঁদ দেখা যেত, আর ঘোর লাগা চোখে দেখতে লাগতো বেশ। সেই ঘোর চোখে থাকতো লেগে কয়েকদিন ধরে। আমাদের স্টিমার ঘাটার নাম ছিল গোয়ালন্দ। সেইখানে প্রথম আমার বাবা আমাকে মিথ্যা কথা বলতে শেখান। তারপর থেকে গুরুমারা বিদ্যের মতো বাবার সামনে আমিও যে কত মিথ্যে গল্প বানিয়ে বলেছি তার ঠিক নেই। বাবা তার অনেকগুলো বিশ্বাসও করে ফেলতেন। ব্যাপারটা হলো এই, আমার তখন 9-10 বছর বয়স। বাবার হাত ধরে নৌকা থেকে নেমেছি গোয়ালন্দে। তখন সকাল 9টা। 1 ঘন্টা পরে স্টিমার ছাড়বে। স্টিমারে খাবার পাওয়া যাবে কিনা সন্দেহ, পাওয়া গেলেও দাম বেশি। বাবা গোয়ালন্দেই খাওয়া দাওয়া সেরে নিতে চান। সেখানে শুধু মুসলমানের হোটেল আর হিন্দুর হোটেল নয়, হিন্দুদের মধ্যেও বামুনের হোটেল, কায়স্থের হোটেল আলাদা আলাদা। বামুনের হোটেলে তখনও চুলো ধরেনি। কায়স্থের হোটেল থেকে গরম গরম ভাত আর বিউলির ডালের মন হু হু করা গন্ধ ভেসে আসছে। কিছুক্ষণ দ্বিধা করে বাবা আমাকে নিয়ে গট গট করে ঢুকে গেলেন
কায়স্থের হোটেলে। ভাত, ডাল আর ইলিশ মাছ ভাজা, কাঁচা লঙ্কা সহযোগে অতিশয় পরিতৃপ্তির সঙ্গে খাওয়া হলো। বেরিয়ে আসবার পর বাবা চুপি চুপি বললেন, এই কথাটা কারুকে বলবার দরকার নেই, কেউ যদি জিজ্ঞেস করে বলবি আমরা বামুনদের হোটেলেই খেয়েছি। প্রথম সেই মিথ্যে বলার দীক্ষায় আমি দারুণ রোমাঞ্চিত বোধ করেছিলাম। পরবর্তীকালে পিতার এই শিক্ষা আমার খুবই কাজে লেগেছে। অবশ্য এর কয়েক বছর পর স্টিমারের মুসলমান খালাসিদের রান্না মুরগির ঝোল আর ভাত আমরা সপরিবারে উপভোগ করেছি। অতি অল্পকালের মধ্যেই আমার বাবা প্রগতিশীল হয়ে উঠেছিলেন। গোয়ালন্দ হোটেলের একটা গল্প এখানে শোনানোর লোভ সংবরণ করতে পারছি না। ঘটনাটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা নয়, তবু যেন মনে হয় দেখেছি। কানে শোনাও তো এক রকমের দেখা। রাজারা যেমন কর্ণেন পশ্যতি। গোয়ালন্দের এক হোটেলে 3 রকম খাওয়ার রেট ছিল। ডাল, ভাত আর একটা তরকারি 3 আনা, এর সঙ্গে 2 পিস মাছ নিলে 6 আনা। মাঝখানে একটা 4 আনার রেট ছিল, তাতে ঝোল ভর্তি একটা মাছের বাটি সামনে রেখে দেওয়া হতো। মাছের ঝোলটা শুধু ঢেলে নিয়ে মাছ দুটির দিকে তাকিয়ে তাকিয়ে ভাত খাওয়া, একে বলা হতো মাছের দেখনাই। একজন খদ্দের সেই দেখনাই রেটের খাবার নিয়েছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সে কাউন্টারে গিয়ে 1 টাকার নোট দিয়েছে। দোকানের মালিক তার থেকে নিল 5 আনা। খদ্দেরটি বলল, এ কি, বেশি নিচ্ছেন কেন? আমি তো মাছ ফেরত দিয়েছি। দোকানদারটি এক গাল হেসে বলল, তুই যে চস মানে চুষেছিস। এই রকম দেখনাইয়ের মর্মান্তিক অভিজ্ঞতা আমার জীবনে অনেকবার ঘটেছে। প্রথমবার যেখানে ঘটেছিল সেটা কোনো এলেবেলে জায়গা নয়, ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা নগরী। তখন সবেমাত্র কলেজে উত্তীর্ণ হয়েছি। সিমলার আপার বাজারে এক মহার্ঘ হোটেলের কাঁচের শোকেসের সামনে দাঁড়িয়ে আছি আমি আর আমার এক বন্ধু। বারবিকিউ করা আস্ত মুরগির দিকে তাকিয়ে আমাদের জিভে জল আসছে, কিন্তু সে হোটেলের ভেতরে ঢোকার কোনো উপায় আমাদের নেই। একটা পয়সাও নেই আমাদের পকেটে। কথাটা একেবারে আক্ষরিক অর্থে সত্যি, একটি পয়সাও নেই আমাদের কাছে। আমরা উঠেছিলাম সিমলা কালীবাড়ির অতিথিশালায়। অতিথিশালা মানে তো বিনামূল্যে থাকা খাওয়া নয়, 4 টাকা করে ঘর ভাড়া, আর খাওয়ার ব্যাপারটা বাইরে। ঘর ভাড়া দেবার মতো সামর্থ্যও তখন আমাদের নেই। সেখানে আমরা বেয়ারিং হয়ে আছি। কলকাতা থেকে সুদূর সিমলায় যাওয়ার জন্য যারা খরচপত্র করে তারা কি এত দরিদ্র হয়? আসলে বিনা রেল ভাড়ায় সারা ভারত চষে বেড়ানোর এক অপূর্ব সুযোগ আমরা পেয়ে গিয়েছিলাম। আমাদের এক বন্ধুর বাবা রেলে চাকরি করতেন। তার 2 ছেলের জন্য তিনি বছরে 2 বার রেলের পাস পেতেন, কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত। আমিও আমার এক বন্ধু নাম ভাঁড়িয়ে সেই পাস ব্যবহার করতাম। রেলের পাস 3 মাস মেয়াদি হয়। এমন হয়েছে সেই একজোড়া পাস নিয়েই আমাদের বন্ধুদের দল থেকে 2জন করে একাধিকবার ভ্রমণ করে এসেছি। বাড়িতে স্বেচ্ছায় রেশন আনা কিংবা বাজার করার ভার নিয়ে তার থেকে প্রতিদিন কিছু পয়সা সরিয়ে 25-30 টাকা জমলেই বেরিয়ে পড়তাম আমরা। সেবারে আমি আর আমার বন্ধু দীপক বেরিয়েছি। প্রথমে আমার টাকা, তারপর দীপকের টাকা খরচ করবার কথা। দিল্লি পার হয়ে সিমলার পথে যাওয়ার সময়ই দীপক ঘোষণা করেছিল যে ওর মানি ব্যাগটা চুরি গেছে। আমি তো কখনো মানি ব্যাগ ব্যবহার করি না, তাই চুরি যাওয়ার প্রশ্নই ওঠে না। দীপকের সেই বার্তা শুনে আমার তো মাথায় হাত। আমার কাছে তখন আর মোটে 5 টাকা আর কয়েক পয়সা আছে। এই সম্বল নিয়ে আমরা সিমলায় পৌঁছে বাঁচব কী করে? সিমলার কালীবাড়িতে আশ্রয় নিয়েই 2খানা টেলিগ্রাম পাঠিয়েছিলাম কলকাতা ও দিল্লির বন্ধুদের কাছে সাহায্য চেয়ে।
বাড়িতে কিছু জানাবার সাহসশীল ছিল না। আর বাকি পয়সা দিয়ে আমরা তখনই কয়েকখানা পাউরুটি আর কিছু চিনি কিনে নিয়েছিলাম। দিন দুয়েক শুধু সেই চিনি পাউরুটি খেয়ে কাটানোর পর মনে হয়েছিল ফাঁসির আসামিরাও আমাদের তুলনায় অনেক ভালোভাবে থাকে। তারপর আমরা সেই পাউরুটি সঙ্গে নিয়ে ঘুরতাম। ভালো ভালো হোটেলের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে উত্তম আমিষ আহার্যের দৃশ্য ও ঘ্রাণ নিয়ে তারপর স্ক্যান্ডাল পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবোতাম সেই পাউরুটিগুলো। ঠান্ডার দেশ বলে পাউরুটিগুলো পচে যাওয়ার সম্ভাবনা ছিল না, এই যা সৌভাগ্য। সেবারের এই ভ্রমণযাত্রার উপসংহারটিও বলা যায় এতদিন পর নির্ভয়ে। 4 দিনের মধ্যে আমাদের কাছে কোনো টাকা এসে পৌঁছয়নি। তখন আমাদের অবস্থা সহ্যের শেষ সীমায় গিয়ে পৌঁছে গেছে। আর সিমলায় থাকতে ভরসা পাচ্ছি না। মনের অবস্থা এমন যে যে কোনো ছুতোনাতায় 2 প্রাণের বন্ধু ঝগড়া করছি তেতোভাবে। শেষ পর্যন্ত অতিথিশালার ভাড়া না মিটিয়েই এক দুপুরে চুপি চুপি চম্পট দিলুম। ট্রেন ধরার জন্য যতক্ষণ স্টেশনে থাকতে হয়েছিল বাথরুমের মধ্যে লুকিয়ে থাকলেও সর্বক্ষণ বুক ঢিপঢিপ করছে। এই বুঝি কালীবাড়ির লোকজনেরা এসে চড়াও হয়। আর একবার এক ভিখিরি দম্পতিকে খুবই ঈর্ষা করেছিলাম আমি। সেটা ওই রকম বিনা রেল ভাড়ায় ভ্রমণের সময়কার ব্যাপার। আমাদের কাছে যে পাস ছিল তা নিয়ে আমরা যে কোনো স্টেশনে ব্রেক জার্নি করতে পারতুম। সেবারে যাচ্ছি দক্ষিণের দিকে। এবারেও আমার সঙ্গী দীপক। আগের বারে দীপকের মানি ব্যাগ হারানোর গল্পটি আমার কাছে খুব বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি বলে প্রথম থেকেই ঠিক করে নিয়েছি একদিন আমার খরচ, পরের দিন দীপকের খরচ। এই নিয়মে চলবে। পয়সা বাঁচাবার জন্য আমরা আরও একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেসব স্টেশনে আমরা নামবো সেসব জায়গায় আমরা হোটেল ভাড়া দেব না। সারা দিন শহরে ঘোরাঘুরি করে এসে রাত্রে স্টেশনের ওয়েটিং রুমে শুয়ে থাকা যাবে। চমৎকার। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি হায়দ্রাবাদ স্টেশনে। সদ্য শীতকাল বলে আমাদের সঙ্গে মালপত্র একটু বেশি। সোয়েটার, আলোয়ান, কম্বল এইসবই আনতে হয়েছে। হায়দ্রাবাদ শহরে দিনের বেলা বেশ গরম। তাছাড়া ঝাড়া হাত পায়ে ঘুরে বেড়ানো অনেক আরামদায়ক বলে আমরা সব সময় গরম জামা কাপড় সুটকেসে বন্ধ করে রেখে যেতুম লেফট লাগেজে। রাত্রে এসে ছাড়িয়ে নিলেই হলো। হায়দ্রাবাদে দ্রষ্টব্য জায়গা অনেক। এক সালার জং মিউজিয়াম দেখতেই তো সারাদিন লেগে যাওয়ার কথা। সময় বাঁচাবার জন্য আমরা একই দিনে ওই মিউজিয়াম আর গোলকুন্ডার দুর্গ দেখার উদ্যোগ নিয়েছিলাম। গোলকুন্ডা থেকে ফেরবার পথে বাসে কী সব গোলমাল হলো। ফিরতে ফিরতে বেজে গেল রাত 10:30। স্টেশনের বাইরের দোকানে অতি উত্তম গোমাংসের কাবাব ও গরম গরম রুটি খেয়ে এসে এক নিদারুণ দুঃসংবাদ পেলুম। লাগেজ অফিস রাত 11টায় বন্ধ হয়ে গেছে। কেরানিবাবু চাবি নিয়ে বাড়ি চলে গেছেন। আমাদের সুটকেস সে রাতে ফেরত পাওয়ার কোনো উপায় নেই। হায়দ্রাবাদের দিন ও রাত্রির চরিত্রের কোনো মিলই নেই। দিনের বেলা যেখানে পাতলা জামায় যথেষ্ট ছিল এবং তাতেও মাঝে মাঝে ঘাম হচ্ছিল, সেই শহরেই রাত্রিরের বাতাসে হাড় কেঁপে যাচ্ছে। বিনা শীতবস্ত্রে আমাদের রাত কাটাতে হবে, এই চিন্তাতেই আমাদের আরো বেশি শীত করেছিল। আমাদের সবই আছে অথচ কিছুই নেই। আমরা তখনও সিগারেট ধরিনি, হুইস্কি, ব্র্যান্ডি বা গাঁজাগুলিরও স্বাদ পাইনি। তাই শীত কাটাবার উপায়ান্ত জানা ছিল না। লাগেজ রুমের খুব কাছেই একটা কাঠের বেঞ্চে আমরা দুজনে ঠায় বসে রইলাম। মাঝে মাঝে পরস্পরের দিকে আমরা রোষ কষায়িত নেত্রে তাকাচ্ছি, অর্থাৎ দেরি করার জন্য আমরা পরস্পরকে নীরবে দায়ী করছি। ক্রমশ 3 কেলে বুড়োর মতন আমাদের হাত পা গুটিয়ে দ হয়ে যাবার মতো অবস্থা। সত্যি একেবারে অসহ্য শীত। একটা কোনো ট্রেন ছেড়ে চলে যাওয়ার পর অনেকগুলো
আলো টালো নিভে স্টেশনটা একেবারে নিঝুম হয়ে গেল। আমাদের ঘুম আসবার কোনো উপায় নেই। এই সময় একটি ভিখিরি পরিবার, বৃদ্ধ বৃদ্ধা ও একটি বাচ্চা সমেত আমাদের সামনে হাজির হলো। আমাদের অবস্থা দেখে তারা করুণাবশত ভিক্ষে চাইল না, কাছেই মেঝেতে তারা তাদের বিছানা পাততে শুরু করলো। স্টেশনের ভিখিরিদেরও কিছু সম্বল থাকে। প্রথমে তারা জায়গাটি পরিষ্কার করলো পা দিয়ে, তারপর দুটি মাদুর পাতলো। তাদের বালিশও রয়েছে। শুয়ে পড়ার পর তারা তিনজনে মিলে দুখানি শতছিন্ন কম্বল চাপা দিল গায়ে এবং একটু বাদেই ঘুমিয়ে পড়ল। দেশ অভিমান ভুলে আমি ও দীপক পরস্পরের দিকে চুম্বক আকৃষ্টের মতন চেয়ে রইলুম। আমাদের দুজনেরই চোখের ভাষা এক। আমাদের চেয়ে এই ভিখিরি পরিবারটি কত সুখী, এই কাহিনীরও একটা উপসংহার আছে। পরদিন সকালে ঘুম ভাঙার পর আমরা আবিষ্কার করেছিলাম যে আমরা দুজনে ওই ভিখিরি পরিবারের সঙ্গে জাপটা জাপটি করে ওদেরই কম্বলের নিচে শুয়ে আছে। মাঝরাত্রে কোনো এক সময় আমরা বেপরোয়া হয়ে উঠেছিলাম, ওরাও বিশেষ আপত্তি করেনি। একটা বয়স পর্যন্ত ছেলেদের তাদের বাবা মা কোনো অনাত্মীয়ের সঙ্গে বাইরে যেতে দেন না। আমি কিন্তু সেই রকম বয়স থেকেই পরিবার বিচ্ছিন্ন হয়ে ঘুরতে শুরু করেছি। আস্তে আস্তে সইয়ে নিতে হয়েছে। প্রথম প্রথম বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফিরে আসার পর বকুনি খেতে খেতে রোমহর্ষক সব গল্প বলতুম বানিয়ে। তারপর যেতে শুরু করলুম কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে। চিলড্রেন্স ফ্রেশ এয়ার অ্যান্ড এক্সকারশন সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান কলকাতার দরিদ্র ছেলেমেয়েরা যাতে কিছুটা অন্তত মুক্ত বায়ু সেবনের সুযোগ পায়, সেই জন্য বছরে দুবার করে এক দল ছেলে মেয়েকে বাইরে বেড়াতে নিয়ে যেত। কিছু সদাশয় ব্যক্তি এই প্রতিষ্ঠানটি গড়েছিলেন এবং মিসেস সোম নামে এক সহৃদয়া রমণী ছিলেন এর পৃষ্ঠপোষক। রেল কোম্পানি, রেড ক্রস ইত্যাদি সংস্থাও অনেক জিনিসপত্র দিয়ে এই উদ্যোগকে সাহায্য করত। যেসব ছেলে মেয়ে নির্বাচিত হতো তাদের দিতে হতো মাত্র 5 টাকা। স্কুল শিক্ষকের ছেলে হিসাবে আমার নির্বাচনের খুব সহজ যোগ্যতা ছিল। এইরকম 5 টাকা চাঁদা দিয়ে আমি স্কুল জীবনে অনেকবার এই প্রতিষ্ঠানের সঙ্গে দেওঘর, মধুপুর, রাঁচি ইত্যাদি জায়গা ঘুরে এসেছি। শুধু যে 3-4 সপ্তাহের জন্য বেড়ানো হতো তাই নয়, সেই সঙ্গে টুথপেস্ট, টুথব্রাশ, কম্বল, চিরুনি, হাওয়া দিয়ে ফোলানো বালিশ, গুঁড়ো দুধের প্যাকেট এসব উপহারও পেতুম। এছাড়া আমি ছিলাম বয় স্কাউটের সদস্য। দার্জিলিং, কাশ্মীর সমেত প্রত্যেকটি স্কাউট ক্যাম্পে আমি যোগ দিয়েছি। খরচও যৎ সামান্য, 15-20 টাকার বেশি ছিল না তখন। বয় স্কাউট ক্যাম্পগুলি ছিল দারুণ আনন্দের। অনেক রকম নিয়ম কানুনের কড়াকড়িতেও একটু আনন্দ উপভোগ রোধ করতে পারত না। এই সব ক্যাম্প থেকে আমি অনেক কিছু শিখেছিও বটে, যেমন রান্না। স্কাউটদের রান্নার পরীক্ষা দিতে হতো, তাতে কুকিং ব্যাজ পাওয়া যেত। মুসুরির ডাল ও বেগুন ভাজা রান্নায় আমি সতীর্থদের মধ্যে বেশ বিখ্যাত হয়ে গিয়েছিলাম। নিজের বাক্স বিছানা নিজেই গুছিয়ে এই রকম বাইরে বাইরে ঘোরার অভ্যেস করে ফেলেছিলাম বলে স্কুল বয়সের শেষে কিংবা কলেজে উঠেই যখন বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও যাওয়ার দাবি তুলেছি, তখন অভিভাবকরা আর বিশেষ আপত্তি করেননি। সেই সময় থেকেই আমি টিউশনি করা শুরু করি এবং সেই টাকায় আমার সফরের ব্যয় নির্বাহ হতো। অবশ্য এই সময় স্বাবলম্বী হওয়ার আগেই আমরা আগ্রা, দিল্লি, কাশ্মীর, বোম্বাই, দার্জিলিং, শিলং ইত্যাদি নানা বিখ্যাত জায়গা প্রায় সবই দেখে ফেলেছি। তখন আমার চোখ পড়লো ছোটখাটো জায়গার দিকে। চলন্ত ট্রেনের জানলা দিয়ে দেখা ছোট ছোট টিলার সারি কিংবা একটা কোনো নগ্ন নির্জন গিরি নদী
কিংবা কোনো নাম না জানা জঙ্গল, অমনি ইচ্ছে করে সেখানে নেমে যেতে। কোনো অ্যাডভেঞ্চারের নেশা নয়, এমনি যাওয়া, যেন কেউ হাত ছানি দিয়ে ডেকেছে। সেই বয়সে হৃদয় সবসময়ই যে কোনো বিস্ময়বোধের জন্য উন্মুখ। যা প্রথম দেখি তাই মনে হয় নতুন। তখনও মনে মনে ভালো লাগা মন্দ লাগার কোনো সংজ্ঞা তৈরি হয়নি। মনে আছে একবার আমার বন্ধু আশুতোষ ঘোষের সঙ্গে বহরমপুরে একটা খুব ছোট হোটেলে ঘর ভাড়া নিয়ে কয়েকদিন ছিলুম। প্রাথমিক উদ্দেশ্য ছিল মুর্শিদাবাদের নবাব বাড়ি ও খোশবাগ ইত্যাদি দেখা, কিন্তু ওসব দেখার জন্য তো একটা দিনই যথেষ্ট। তবু আরো দিনের পর দিন সেই হোটেলে থেকে যাবার কোনো কারণই ছিল না। শুধুমাত্র একটা অচেনা অজানা জায়গায় জীবন যাপন করে আমরা অপূর্ব আনন্দ পেয়েছিলাম। একবার আমরা 4-5 বন্ধু ট্রেনে যেতে যেতে, বিনা টিকিটেই অবশ্য, পরে ধরা পড়ে দণ্ড দিতে হয়েছিল। একটা বেশ ছিমছাম ছোট স্টেশন দেখে পছন্দ করে সেখানেই নেমে পড়েছিলাম। অনেকটা অরণ্যের দিন রাত্রি নামের উপন্যাসের চরিত্রগুলির মতন। অবশ্য আমরা মোটেই ওই উপন্যাসের অনুকরণ করিনি। ওই উপন্যাসটি বরং আমাদের জীবনের ঘটনা টুকেছে। স্টেশনটির নাম ধলভূমগড়। তখন সেখানে মনুষ্য বসতি বেশ বিরল ছিল এবং কাছেই ছিল একটি পেঙ্গুইন এডিশন সাইজের জঙ্গল। সেই জঙ্গলে কোনো হিংস্র জানোয়ার নেই, কিন্তু এমনই আমাদের কেরামতি যে সেই জঙ্গলে রাত কাটাতে গিয়েও আমরা আমাদের জীবন বিপন্ন করে ফেলেছিলাম। আবার এর বিপরীত ঘটনাও আছে। সুন্দরবনের গহীন জঙ্গল আর বিপজ্জনক নদীতে রাত 2টোর সময় যখন বাঘের পেটে না হলেও ডাকাতের হাতে প্রাণ যাওয়া অতি স্বাভাবিক ঘটনা, তখনও আমরা সেখানে নির্বোধ দেব শিশুর মতন ঘুরে বেরিয়েছি। গায়ে সামান্য আঁচড়ও লাগেনি। সম্ভবত সুন্দরবনের ডাকাতরা দূর থেকে লক্ষ্য করে আমাদের আরো বড় কোনো ডাকাত দল ভেবে ভয় পালিয়ে গেছে। একটা বয়সে যখন তখন প্রাণের ঝুঁকি নেওয়ার দারুণ নেশা থাকে। রাজনীতি বা আদর্শবাদের জন্য যে কারণে কিশোর তরুণরা অবহেলে প্রাণ দেয়। আমি অল্প বয়সে কিছুদিন বাম রাজনীতি ও 2-1টি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলাম, কিন্তু বেশি দিন লেগে থাকতে পারিনি। মিছিল আমার সহ্য হয় না, আর 10 জনের সঙ্গে গলা মিলিয়ে একই কথা বলতে আমি কিছুতেই পারি না। বাঁধো বাঁধো ঠেকে। এটা আমার দোষ। যাকগে, যাই হোক। তবে যে বয়সে নকশালপন্থী ছেলেরা আদর্শের জন্য মৃত্যু হাতে নিয়ে খেলেছে, সেই বয়সে আমরা কয়েক বন্ধুও পাহাড় জঙ্গল অনেকবার ব্যক্তিগত নিরাপত্তা ছাড়াই চষে বেরিয়েছি। অতি তুচ্ছ কারণে আমি ও আর কেউ কেউ 2-3 বার অন্তত নির্ঘাত মরে যেতে পারতুম। বেঁচে গিয়েছি অলৌকিক ভাবেই। এই ব্যাপারটাতে রোমান্টিক ভাববিলাস মনে করতে পারেন আপনারা, কিন্তু এর মধ্যে যে একটা গূঢ় কিছু খোঁজারও ব্যাপার আছে তা অনেকেই বুঝবে না। কেউ কেউ হয়তো বুঝবে। জীবনের নানা স্তরে বন্ধু বান্ধবদের পালা বদল ঘটে। আমার জীবনে একসময় 2 চট্টোপাধ্যায়, শক্তি ও সন্দীপন আর সমীর রায়চৌধুরী পর্ব কেটেছে। সমীরই আমাদের মধ্যে প্রথম চাকরি পায় ও বিবাহ করে। তাহলেও সে ঠিক সংসারী হয়নি। একটা বাউন্ডুলেপনা তার রক্তে মেশা ছিল এবং বন্ধুদের জন্য তার ছিল সব সময় উদ্দাত আহ্বান। চাইবাসা, ডালটনগঞ্জ এবং সিংভূম সাঁওতাল পরগনার অন্যান্য জায়গায় সে যখনই বদলি হয়ে গেছে, প্রত্যেকবারই আমরা কয়েকজন সেখানে আচম্বিতে উপস্থিত হয়েছি। বিহারের এইসব ছোট শহরে কাছাকাছি চমৎকার সব জঙ্গলে অধিষ্ঠিত ডাক বাংলো আছে। বড় মোহময় সেই সব অঞ্চল। কোনো রকম পরিকল্পনা নেই, টাকা পয়সা সেরকম জুতো আমাদের নেই, তবু আনন্দ ছিল শতৎসার। নিরিবিলি জঙ্গলে বসে থাকা বা গড়ানো, কিংবা আদিবাসীদের হাটে গিয়ে তাদের সঙ্গে মিশে যাওয়া, এরই আকর্ষণ ছিল সাংঘাতিক। একবার একটা শুকনো নদীর খাতে অসংখ্য ফড়িং দেখেছিলাম। অত ফড়িং কেন ছিল সেখানে কি জানে। একদা সেই নদীটির জলস্রোতের শব্দ শুনেছে সেখানকার জঙ্গল।
সেই শব্দ আর নেই। সেই শূন্যতা ভরিয়ে দেবার জন্যই কি ফড়িংয়ের ঝাঁক সেখানে ডানার গুঞ্জরণ তুলত? সন্দীপনের ছিল নিত্য নতুন উদ্ভাবনী প্রতিভা। আপাতত যা অসম্ভব বলে মনে হয় সেদিকেও এগিয়ে যেতে সে এক পায়ে খাড়া। তবে সন্দীপন পুরোটা যায় না, খানিকটা এগিয়ে খানিকটা গন্ডগোল পাকিয়ে তারপর সে অন্যদের সামনে ঠেলে দেয়। সন্দীপনের পরিকল্পনায় আমরা অনেকবার অচেনা রাজ্য আবিষ্কারে গেছি। শক্তি প্রকৃত অর্থেই বেপরোয়া। শক্তি কোনো পরিকল্পনার ধার ধারে না, কোনো একটা জায়গায় গিয়ে পড়তে পারলেই হলো, তারপর আর ফেরার নামটি নেই। শক্তি পেছনে ফিরতে চায় না। এই বাংলোর পর আর একটা বাংলো আছে, এই জঙ্গলের পর অন্য জঙ্গল। শারীরিক দুর্ঘটনায় জড়িয়ে পড়ারও এক অদ্ভুত প্রতিভা আছে শক্তির। কতবার যে ওর মাথা ফেটেছে, হাত পা ভেঙেছে তার ঠিক নেই। এমনও বেশ কয়েকবার হয়েছে কোনো অভিযানের মধ্যপথে হাত ভাঙা বা পা ভাঙা শক্তিকে নিয়ে আমরা ফিরে এসেছি কলকাতার হাসপাতালে। আমাদের দলে সেই সময় আরেক বন্ধু থাকতো, তার নাম ভাস্কর দত্ত। সে এখন বিলেতে প্রবাসী। এই ভাস্করের দুঃসাহস ছিল তুলনাহীন, আর যে কোনো অচেনা লোকের কাঁধে হাত দিয়ে নিমেষের মধ্যে তাকে সে অন্তরঙ্গ করে নিতে পারত। বলাই বাহুল্য, এই দলে আমিই ছিলাম সবচেয়ে সাদামাটা। ওইসব জায়গায় ঘোরার পর আমাদের জঙ্গলের নেশা ধরে যায়। তারপর ভারতের বহু জঙ্গল আমরা কখনো দল বেঁধে, কখনো আলাদা ভাবে ফুঁড়ে ফেলেছি। বন্ধুদের সঙ্গে দল বেঁধে ভ্রমণ যেমন মহা আনন্দের, একলা একলা ঘুরে বেড়ানোরও কিন্তু অন্যরকম মজা আছে। ইদানিং একলা বেড়াতে আমি বেশি পছন্দ করি। বন্ধুদের সঙ্গে ট্রেনে যাত্রায় কামরার অন্য কোনো লোকের দিকে নজরই পড়ে না, অথচ যখন একা যাই তখন কামরার সব দৃশ্য ঠিক সিনেমার মতন মনে হয়। স্মৃতিতে জমা হয় অনেকগুলো চরিত্র। পরিচিত পরিবেশ ছাড়িয়ে দূরে কোথাও নির্জন জায়গায় থাকলে নিজের সঙ্গে দেখা হয়। মাঝে মাঝে নিজের সাহচর্যও তো দরকার। মনে পড়ে মধ্য নিশীথে সাপুত সংকুল মানস অরণ্য, মানস নদীর পাশে একা চিত হয়ে শুয়ে থাকা। ওপরে পরিষ্কার তারা ভরা আকাশ, মাঝে মাঝে শোনা যাচ্ছে হরিণের ডাক। সেই সময় মনে হয় সারা পৃথিবীতে আর কোনো মানুষ নেই। কিছুক্ষণ পরে আমি ফিসফিস করে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছো সুনীল? আমায় চিনতে পারো? সে রাত্রে সংলাপ বেশ জমেছিল। একবার হঠাৎ খেয়াল হলো আন্দামান যেতে হবে। কিনে ফেললাম একখানা জাহাজের টিকিট। বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করলো, ওখানে যাচ্ছ কেন? কেউ নেমন্তন্ন করেছে? ওখানে কেউ চেনা আছে? না এবং না। তবে কেন যাচ্ছ? এর উত্তরে আমি এভারেস্ট সম্পর্কে এক বিখ্যাত অভিযাত্রীর মন্তব্যের কায়দায় বলেছিলাম, বিকজ ইট ইজ দেয়ার। সেই প্রথম আমার সমুদ্র যাত্রা। এর আগে আকাশ পথে সমুদ্র ডিঙিয়েছি বেশ কয়েকবার, কিন্তু জাহাজে ভাসিনি। দুদিন যাওয়ার পর বঙ্গোপসাগরে ঝড় উঠল। প্রবল ঝড়ে জাহাজ থেমে রইল প্রায় গোটা দিন। আমার যে কি তীব্র আনন্দ হয়েছিল, এটা যেন উপরি পাওনা। টিকিটের দামের সঙ্গে তো একখানা এরকম ঝড় উপহার দেওয়ার প্রতিশ্রুতি ছিল না। শরৎচন্দ্রের লেখায় সেই যে আছে, কর্তা কাপ্তেন কইছে সাইক্লোন হতে পারে। সেই সাইক্লোন যে আমি কোনোদিন নিজের চোখে দেখবো তা কল্পনাও করিনি। সেই দুর্দান্ত ঝড়ের মধ্যে আমার নাচতে ইচ্ছে করেছিল। ভয় পাইনি একটুও, কারণ আজকাল জাহাজ ডুবির সম্ভাবনা খুবই কম। বঙ্গোপসাগরে এত হাঙর আছে, আর এত যে উড়ুক্কু মাছ তাও আগে জানতুম না। প্রথম উড়ুক্কু মাছের ঝাঁক দেখে নিজের চোখেই বিশ্বাস করতে পারিনি। আমার ধারণা ছিল মানুষ খেকো মাছ, পিরহানা কিংবা ইলেকট্রিক মাছ কিংবা উড়ুক্কু মাছ, এই ধরনের সব অদ্ভুত জিনিস শুধু দক্ষিণ আমেরিকাতেই আছে। আমাদের কলকাতার এত কাছে উড়ুক্কু মাছ। উড়ুক্কু মাছ শুধু জল থেকে একবার লাফিয়ে উঠেই ডুব মারে না। মুনিয়া পাখির মতো এক ঝাঁক উড়ুক্কু মাছ ফর ফর করে যে অনেকক্ষণ উড়ে বেড়াতে পারে তাও আমার জানা ছিল না। পরে অবশ্য পোর্ট ব্লেয়ারে উড়ুক্কু মাছ ভাজা খেয়েছি, অনেকটা পার্শে মাছের মতন। আন্দামান পশ্চিমবাংলার প্রতিবেশী, অথচ আন্দামান সম্পর্কে আমাদের ধারণা খুবই অস্পষ্ট। পোর্ট ব্লেয়ার এমনই এক আধুনিক শহর যেখানে বাড়িতে বসে টেলিফোনে ট্যাক্সি ডেকে পাঠানো যায়। এই খবর কজন জানে?
আন্দামান দ্বীপপুঞ্জের সৌন্দর্য ইতালির ক্যাপ্রি ইত্যাদিকেও হার মানাতে পারে। একটা দ্বীপে হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে উপনীত হয়ে দেখেছিলাম এক অদ্ভুত দৃশ্য। একটা বিশাল শিংওয়ালা হরিণকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে জলের ধারে। হরিণটার আধখানা দেহ ডুবে গেছে, কিন্তু সে বেঁচে আছে। সমুদ্রে তখন জোয়ার আসছে, ঢেউগুলো যেন লোভী জিভের মতো ছলছল করে ধাক্কা মারছে তার গায়ে। তীব্র অন্তর্ভেদী দৃষ্টিতে হরিণটা আমাদের দিকে তাকিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও হরিণটাকে বাঁচাতে পারিনি। ওর কাছাকাছি এগুলেই ও শিং দিয়ে ঝাপটা মারার চেষ্টা করেছিল। অবিলম্বে জোয়ারের জল তাকে টেনে নিয়ে গেল। পরে জেনেছিলাম ওই দ্বীপে হরিণের সংখ্যা সাংঘাতিক বেড়ে গেছে। হরিণের অত্যাচারে ফসল রক্ষা করা যায় না। হরিণের মাংস খেতে খেতে অরুচি জন্মে গেছে বলে লোকে ফাঁদ পেতে হরিণ ধরে ধরে জলে ফেলে দেয়। সেই সময় পোর্ট ব্লেয়ারে হরিণের মাংসের কেজি 4 টাকা, কোনো কোনো দ্বীপে 1 টাকা 2 টাকাতেও পাওয়া যেত। পোর্ট ব্লেয়ার থেকে রঙ্গত দ্বীপে যাচ্ছিলাম সার্ভিস লঞ্চে। সপ্তাহে একদিন সেই লঞ্চ ছাড়ে, এর ফলে সাংঘাতিক ভিড়। ঘুম থেকে উঠতে দেরি হয়, আমি সকলের শেষে গিয়ে লঞ্চে উঠেছিলাম। স্থান পেয়েছিলাম ছাদের উপরে খোলা জায়গায়। সারাদিনের যাত্রা। আন্দামানে ঘন্টায় ঘন্টায় বৃষ্টি হয়। আমি একবার বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে যাচ্ছিলাম, আবার রোদ্দুরে গায়ের সব শুকিয়ে যাচ্ছিল। এইভাবে 10-12 বার ঘটলো ঘটনা একই। একটু বসবারও জায়গা নেই, আগাগোড়া ঠায় দাঁড়িয়ে। সারাদিনেও খাওয়া জোটেনি। দুপুরে এক জায়গায় লঞ্চ থেমেছিল, সেখানে নেমেই ছুটতে শুরু করেছিল সব যাত্রীরা। একটি মাত্র হোটেল, তাতে যে আগে পৌঁছাবে সেই খেতে পাবে, অন্যদের খাওয়া জুটবে না, কারণ লঞ্চ তাহলে ছেড়ে যাবে। আমি অনভিজ্ঞ, তাই আগে পৌঁছতে পারিনি। অভুক্ত অবস্থায় সারাদিন ধরে বৃষ্টি ভেজা ও রোদে পোড়া। একসময় মনে হয়েছিল দূর ছাই, এভাবে আর যেখানে সেখানে ছুটবো না। ঢের পৃথিবী দেখা হয়েছে, এবারে ক্ষমা দাও। তবু আন্দামানের কথা এখন মনে পড়লে ইচ্ছে করে আবার সেখানে যাই, আবার সেই ঘন নীল সমুদ্রের বুকে লঞ্চের ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে। আর এরকম বেড়ানোতে ইদানিং আমার বেশ নেশা ধরে গেছে। সেরকম বেড়ানো নিয়ে কোনো ভ্রমণ কাহিনী লেখা যায় না। কেষ্টপুর, স্বরূপনগর, বানপুর ইত্যাদি সাধারণ নামের যে হাজার হাজার গ্রাম রয়েছে, সেরকম কোনো কোনো গ্রামে গিয়ে মাঝে মাঝে চুপচাপ কয়েকটি দিন কাটিয়ে আসা। আমি গ্রাম সম্পর্কে তদন্ত করতে যাই না, কারণ লোকজনের সঙ্গে মেলামেশার ক্ষমতা আমার নেই। আমি শুধু দেখি। এইভাবে দেখতে দেখতে কয়েকটা গ্রাম এবং সুন্দরবনের সঙ্গেও আমার খানিকটা চেনাশোনা হয়েছে। আমি বিদেশেও বেশ কিছু ঘোরাঘুরি করেছি। কলকাতার কোনো একটা জায়গায় লোয়া পুঁতলে সেটা পৃথিবী ফুরলে ঠিক উল্টো দিকে বেরোবে, এমন একটা জায়গায় সেখানেও গেছি। অর্থাৎ অর্ধেক পৃথিবী দেখেছি এমন দাবি করতে পারি। তাতে লাভ হয়েছে এই রূপসী বসুন্ধরা যে মানুষের বসবাসের পক্ষে চমৎকার জায়গা, সেটা উপলব্ধি করেছি। কেষ্টপুরে যেমন, রিভিয়েরাতেও তেমন মানুষ সমান সুখে বেঁচে থাকতে পারে। এই পৃথিবীকে যারা ধ্বংস করার ষড়যন্ত্র করছে, তারা জননীর কুপুত্র। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল পায়ের তলায় সর্ষের সপ্তদশ ভ্রমণ কাহিনী। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি এই পায়ের তলার সর্ষের পূর্ববর্তী অংশগুলো শুনতে চান, বা আমার চ্যানেলে থাকা আরো অজস্র গল্পের কিছু শুনতে চান, তাহলে এই চ্যানেলের হোম পেজে যান। কিভাবে যাবেন? এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, চ্যানেলের হোম পেজ খুলে যাবে। খুলে গেলে পাবেন প্লে লিস্ট। প্লে লিস্টে পেয়ে যাবেন পায়ের তলায় সর্ষে এবং অন্যান্য গল্প। তাহলে আজকের মতো বিদায় নিই। নমস্কার।